হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমি তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। যে এমসিকিউ গুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে পড়ো বা দেখো, তবে তোমাদের সামনের সকল পরীক্ষায় আশা করি এই অধ্যায় থেকে আসা সকল এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। তো চলো, 1 নম্বর প্রশ্নটি আমাদের কি রয়েছে দেখো। দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা কে? শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে নিশ্চয় জানো যে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি অর্থাৎ এই বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রবক্তা হচ্ছে লুকা প্যাসিওলি। তো দেখো, আমাদের এখানে যে খ নাম্বার যে অপশনটা রয়েছে, এই খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের 1 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লুকা প্যাসিওলি, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির প্রবক্তা কে? উত্তর লুকা প্যাসিওলি। তো শিক্ষার্থীরা, 2 নং প্রশ্নে কি রয়েছে দেখো। দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বর্ণিত হয় কত সালে? শিক্ষার্থীরা, এই যে লুকা প্যাসিওলি, এই দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি আনেন 1494 সনে। অর্থাৎ আমাদের এই যে ক নাম্বার যে রয়েছে 1494, এই ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তো দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বর্ণিত হয় কত সনে? 1494 সনে। তো 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে দেখো, একটি লেনদেনে কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? শিক্ষার্থীরা, প্রতিটা লেনদেন কমপক্ষে 2টি হিসাব খাতকে প্রভাবিত করে। অর্থাৎ দেখবা আমাদের এক পক্ষে হয় ডেবিট, এক পক্ষে হয় ক্রেডিট। তো আমাদের কমপক্ষে কয়টি হিসাব খাত লাগে? 2টি হিসাব খাত লাগে। তো একটি লেনদেন কমপক্ষে কয়টি হিসাব খাতকে প্রভাবিত করে? উত্তর 2টি। তো দেখো, 4 নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সুবিধা গ্রহণকারী হিসাবকে কি বলে? শিক্ষার্থীরা, দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে সুবিধা গ্রহণকারীকে বলা হয় ডেবিট, আর সুবিধা প্রদানকারীকে বলা হয় ক্রেডিট। তো যেহেতু সুবিধা গ্রহণকারী চেয়েছে, তাহলে উত্তর হবে আমাদের সুবিধা গ্রহণকারীকে কি বলে? ডেবিট বলে। তো 5 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 5 নম্বর প্রশ্নে বলেছে, কারবারি লেনদেনের সুবিধা প্রদানকারী হিসাবকে কি বলে? শিক্ষার্থীরা, একটু আগে 4 নম্বরে আমরা দেখেছি সুবিধা গ্রহণকারী হিসাব হচ্ছে ডেবিট। তো এই লেনদেনের সুবিধা প্রদানকারী হিসাবকে কি বলে? সুবিধা প্রদানকারী হিসাবকে বলে ক্রেডিট। 6 নম্বরে বলেছে দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কয়টি? শিক্ষার্থীরা, আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য রয়েছে 5টি। তো আমাদের 6 নম্বরের উত্তর হচ্ছে 5টি। 7 নম্বরে রয়েছে দেখো, হিসাব সমীকরণের মূল উপাদান। দেখো, 1 নম্বরে বলেছে সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে মালিকানা সত্ত্ব। তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে এই 3টি, অর্থাৎ সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। 3টি হচ্ছে আমাদের এই হিসাব সমীকরণের মূল উপাদান। তাই এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর গ, 1, 2 এবং 3, তিনটি হচ্ছে আমাদের জন্য সঠিক উত্তর। তো শিক্ষার্থীরা, চলো 8 নম্বর প্রশ্নে কি বলেছে দেখি। দেখো, 8 নম্বর প্রশ্নে বলেছে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? শিক্ষার্থীরা, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে 10টি। তো দেখো, এটা এটা কিন্তু একবারে মনে রাখবে, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি? উত্তর 10টি। 9 নম্বরে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানের চলমান সময়। শিক্ষার্থীরা, একটা ব্যবসা প্রতিষ্ঠান এর হিসাবকাল হয় নির্দিষ্ট 1 বছরের জন্য, কিন্তু এটা চলমান। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানুষ দেয় অনির্দিষ্ট কালের জন্য, অর্থাৎ কখন এটা শেষ হবে তার কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। তাই এটা উত্তর হচ্ছে আমাদের যে গ নাম্বার, যে অনির্দিষ্ট রয়েছে, এই গ নাম্বারটা হচ্ছে এটা সঠিক উত্তর। তো ব্যবসা প্রতিষ্ঠানের চলমান সময় অনির্দিষ্ট। তো শিক্ষার্থীরা দেখো, 10 নম্বরে রয়েছে আমাদের হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ হিসেবে বিবেচিত হয় কোনটি? শিক্ষার্থীরা, হিসাব চক্রের মোট ধাপ রয়েছে আমাদের 10টি। এই 10টি ধাপের ভিতরে যে আমাদের কার্যপত্র রয়েছে, যে ধাপটি রয়েছে আমাদের, এই কার্যপত্রটা হচ্ছে আমাদের জন্য ঐচ্ছিক ধাপ, যেটা না করলেও আমাদের চলে। পরবর্তীতে 11 নম্বরে রয়েছে দেখো, হিসাবের প্রাথমিক বা সহকারী বই হিসেবে বিবেচিত হয় নিচের কোনটি? শিক্ষার্থীরা, এখানে রয়েছে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, উদ্বৃত্তপত্র। তো হিসাবের যে প্রাথমিক বা সহকারী বই হিসেবে আমরা জানি যে আমাদের প্রাথমিক বই বা সহকারী বই হচ্ছে আমাদের জাবেদা। অপরদিকে হিসাবের পাকা বই বা মেইন বই হচ্ছে আমাদের খতিয়ান। যেহেতু এখানে প্রাথমিক বা সহকারী বই বলেছে, তাহলে আমরা লিখলাম কি? জাবেদা। তো 12 নম্বরে দেখো, হিসাব চক্রের ধাপ কয়টি? শিক্ষার্থীরা, অবশ্যই মনে রাখবে হিসাব চক্রের ধাপ 10টি। খুবই সহজ একটা নৈমিত্তিক। হিসাব চক্রের ধাপ কয়টি? উত্তর 10টি। 13 নম্বর দেখো রয়েছে, হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কি বলে? এই যে শিক্ষার্থীরা, হিসাব যে সংরক্ষণ করি আমরা, প্রথমে লেনদেন লিপিবদ্ধ করি, শ্রেণীবদ্ধ করি, তারপরে এই যে ব্যাখ্যা আকারে সাজিয়ে লিখি, তারপরে বছর শেষে যে আমরা হিসাব বের করি, এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া আমাদের, এই ধারাবাহিক প্রক্রিয়া এই আবর্তনকে কি বলে? এই আবর্তনকে বলা হয় হচ্ছে আমাদের হিসাব চক্র।
আমাদের মোট হিসাব চক্রে ধাপ রয়েছে 10টি। এই 10টি ধাপ আমাদের চক্রকারে অর্থাৎ একটার পরে একটা হতে থাকে, তাই এটাকে বলা হয় হিসাব চক্র। অর্থাৎ একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি হিসাব চলমান থাকে। তো পরবর্তীতে তাহলে 13 নম্বরের সঠিক উত্তর কি? 13 নম্বরের সঠিক উত্তর হচ্ছে হিসাব চক্র, অর্থাৎ হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে বলা হয় হিসাব চক্র। 14 নম্বরটি দেখো, সব ধরনের নগদ লেনদেন কোথায় লিপিবদ্ধ হয়? প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা, ক্রয় বা বিক্রয় জাবেদা। তো শিক্ষার্থীরা সকল ধরনের নগদ লেনদেন লিপিবদ্ধ হয়। যেগুলো প্রাপ্তি সেগুলো নগদ প্রাপ্তি জাবেদায়, যেগুলো প্রদান সেগুলো নগদ প্রদান জাবেদায়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নাম্বারটা, অর্থাৎ নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায়। তো শিক্ষার্থীরা দেখো, পরবর্তীতে রয়েছে 15 নম্বর, হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি? তো শিক্ষার্থীরা হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে আমাদের জাবেদাভুক্তকরণ। এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ। এটা খুব মনোযোগ সহকারে দেখবে। হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে আমাদের জাবেদাভুক্তকরণ। হিসাব চক্রের মোট ধাপ হচ্ছে 10টি, এর ভিতরে তৃতীয় ধাপ হচ্ছে আমাদের জাবেদাভুক্তকরণ। দেখো 16 নম্বরে আমাদের রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব চক্র অনুসারে সংক্ষিপ্তকরণ বলতে কাকে নির্দেশ করে? অর্থাৎ দেখো, হিসাব বিজ্ঞানে কোথায় সংক্ষিপ্ত করা হয়? হিসাব বিজ্ঞানে প্রথমে আমরা দেখবে তোমার জাবেদায় আমরা কি করি, লিপিবদ্ধ করি ব্যাখ্যা আকারে, তারপরে পাকা বই খতিয়ানে আমরা হিসাবগুলোকে স্থানান্তর করি, এবং রেওয়া মিলে আমরা কি করি, এই যে খতিয়ানের যে উদ্বৃত্তগুলো, এই খতিয়ানের উদ্বৃত্তগুলোকে আমরা কি করি, সংক্ষেপকরণের মাধ্যমে আমাদের আর্থিক বিবরণের জন্য প্রস্তুত করে থাকি। তো দেখো আমাদের এই যে প্রশ্ন, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব চক্র অনুসারে সংক্ষিপ্তকরণ বলতে কাকে নির্দেশ করে? সংক্ষিপ্তকরণ বলতে এখানে রেওয়া মিলকে নির্দেশ করে। তো 17 নম্বর দেখি, একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহৃত হয় কোথায়? দেখো একতরফা দাখিলা পদ্ধতি বলতে যে পদ্ধতিটা হচ্ছে আমাদের বিজ্ঞানসম্মত নয়, আকারে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই এই পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করে থাকে, যেখানে শুধুমাত্র সম্পদ এবং দায় নিয়ে কাজ করে। হিসাব বিজ্ঞানের যে 5টি স্তম্ভ, অর্থাৎ সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই সবগুলো স্তম্ভ নিয়ে কাজ করে না, সেখানে শুধুমাত্র 2টি স্তম্ভ অর্থাৎ সম্পদ এবং দায় নিয়ে কাজ করে। সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের একতরফা দাখিলা পদ্ধতি। তো একতরফা দাখিলা পদ্ধতি অপেক্ষাকৃত ছোট ব্যবসাগুলোতে দেখা যায়। তো এটা ব্যবহার করে কারা? অপেক্ষাকৃত যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ছোট রয়েছে, সেই সকল ছোট ব্যবসা প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করে। তো 18 নম্বরে দেখো, 18 নম্বরে বলা হয়েছে আর্থিক বিবরণী খসড়া হিসেবে কোনটি ব্যবহৃত হয়? শিক্ষার্থীরা, আর্থিক বিবরণীর খসড়া হিসেবে আমরা কার্যপত্র ব্যবহার করে থাকি। এটা খুব মুখস্থর মতো করে রাখবা, এটা বারবার আসে যে আর্থিক বিবরণীর খসড়া হিসেবে কোনটি ব্যবহার করা হয়? উত্তর কার্যপত্র। 19 নম্বরে বলা হয়েছে দেখো, কোন পদ্ধতিকে একটি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়? অর্থাৎ কোন পদ্ধতিটা অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ, যেখানে সকল হিসাব নিয়ে কাজ করা হয় না, সেটাই অসম্পূর্ণ। অর্থাৎ আমাদের একতরফা দাখিলা পদ্ধতি, একটু আগে আমি তোমাদের বলেছি একতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত নয়, এখানে শুধুমাত্র সম্পদ আর দায় নিয়ে কাজ করা হয়, এটি একটি ত্রুটিপূর্ণ হিসাব পদ্ধতি। 20 নম্বরে দেখো বলেছে হিসাব চক্র অনুযায়ী খতিয়ানের পরের ধাপ কোনটি? হিসাব যে 10টি চক্র রয়েছে, এই 10টি চক্রে খতিয়ানের ঠিক পরের ধাপটি হচ্ছে আমাদের রেওয়া মিল, যেখানে আমরা খতিয়ানের উদ্বৃত্তগুলো নিয়ে কাজ করি, অর্থাৎ যেখানে আমরা হিসাবকে সংক্ষিপ্ত করি। তো 21 নম্বরে বলেছে বিজ্ঞানসম্মত, পরিপূর্ণ ও ত্রুটিমুক্ত পদ্ধতি হিসাবে পরিচিত নিচের কোনটি? দেখো, বিজ্ঞানসম্মত পদ্ধতি বলতে আমরা বুঝি দুতরফা দাখিলা পদ্ধতিকে। তো এটা সঠিক উত্তর হচ্ছে দুতরফা, আর একতরফা পদ্ধতিটা বিজ্ঞানসম্মত নয়। 22 নম্বরে বলেছে দেখো, মিহির বাকিতে পণ্য কেনায় হিসাবের কোন খাত বৃদ্ধি পাবে? শিক্ষার্থীরা, বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের দায় বৃদ্ধি পায়। তো এখানে দেখো আমাদের রয়েছে, দেখো এই যে সম্পদ, মালিকানা সত্ত্ব, আয়, দায়, এই যে আমাদের দায় রয়েছে, আমাদের দায় কি হয়? দায় বৃদ্ধি পায়। বাকিতে কোনো কিছু ক্রয় করলেই আমাদের দায় বৃদ্ধি পায়, আর যদি বাকিতে কোনো কিছু আমরা বিক্রি করি তবে সেক্ষেত্রে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, 23 নম্বরে দেখো বলেছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? তো শিক্ষার্থীরা, হিসাব চক্রের একেবারে শেষ ধাপ হচ্ছে আমাদের হিসাব পরবর্তী রেওয়া মিল। তোমাদের আমি আগেও বললাম যে আমাদের হিসাব যে চক্র রয়েছে, এই চক্রটা তোমরা খুব ভালোভাবে পড়বে, তোমাদের বইয়ে চক্রটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। এই চক্রটা পড়ে তোমরা যে কয়টা ধাপ রয়েছে, প্রথম ধাপে কি, দ্বিতীয় ধাপে কি, ধাপগুলো ভালো করে পড়বে। এই ধাপগুলো থেকে অসংখ্য নৈর্ব্যক্তিক প্রশ্ন আমাদের আসে। তো এখানে যেমন এসেছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে হিসাব চক্রের শেষ ধাপ কোনটি? তো শেষ ধাপটা হচ্ছে আমাদের হিসাব পরবর্তী রেওয়া মিল।
তো দেখো 24 নম্বর প্রশ্ন বলেছে হিসাব চক্র অনুসারে স্থানান্তরকরণ বলতে কোনটিকে নির্দেশ করা হয়। শিক্ষার্থীরা, স্থানান্তরণকরণ বলতে বোঝায় যে আমাদের খতিয়ানকে, অর্থাৎ প্রথমে আমরা কোনো লেনদেন সংঘটিত হলে তাকে প্রথমে আমরা কি করি, লিপিবদ্ধ করি। লিপিবদ্ধের পরে যে কাজটা করি সেটা হচ্ছে স্থানান্তর। আর যেহেতু আমাদের জাবেদার পরেই হচ্ছে খতিয়ানের অবস্থান, তাই স্থানান্তরকরণ বলতে বোঝায় নির্দেশ করে খতিয়ানকে। 25 নম্বরে বলেছে দেখো হিসাব বিজ্ঞানের আংশিক তথ্য পাওয়া যায় একতরফা দাখিলায়, দুতরফা দাখিলায়, জাবেদা, খতিয়ানে। তো সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানের আংশিক বা অসম্পূর্ণ তথ্য ব্যবস্থা হচ্ছে একতরফা দাখিলা ব্যবস্থা। তো এই একতরফা দাখিলায় হিসাব বিজ্ঞানের আংশিক তথ্য পাওয়া যায়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়ের যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 25টি বহু নির্বাচনী, যেগুলো বারবার এসএসসি পরীক্ষা সহ বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ পরীক্ষা এসেছে, সেই পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম এবং ব্যাখ্যা সহকারে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, বা ভিডিওটি আরেকবার দেখো, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমাদের আয়ত্ত করে নাও। ধন্যবাদ সবাইকে।